সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকের দিনে অন্তত সকলের শুভ হোক, তার কারণ আজকে সত্যি সত্যি একটা শুভ দিন। আমরা যারা ভারতীয় তাদের পক্ষে একটা শুভ দিন। আজকের দিনেই আমরা পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীন হয়েছিলাম, স্বাধীন ভারত তৈরি হয়েছিল। সে তো আপনারা সকলে জানেন, আলাদা করে বলবার কিছু নেই। কিন্তু তার বাইরেও আমরা মনে রাখবো যে আজকে দুজন মানুষের জন্মদিন, যে দুজন মানুষের সঙ্গে এই স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ঋষি অরবিন্দ। তার জন্ম হয়েছিল 15ই আগস্ট 1872 খ্রিস্টাব্দে। আর আরেকজন হচ্ছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তার জন্ম হয়েছিল 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 29শে শ্রাবণ 1432, ইংরেজির 15ই আগস্ট 2025, শুক্রবার, সপ্তমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 16 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 8 মিনিট। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 10টা বেজে 5 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর নিশ্চয়ই মনে আছে, গতকাল বলেছিলাম, আজকের দিনে সেই কথাটা আবার বলতে চাই। আমাদের সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় হলো স্বাধীনতা দিবসের দিনটা কেমন করে কাটানো উচিত বলে আপনার মনে হয়। আমরা সবসময় সেরকম করে কাটাতে পারি না, কিন্তু কেমন করে কাটানো উচিত বলে আপনার মনে হয়, তাই নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি ভেবে চিনতে আগামী মঙ্গলবারের মধ্যে সন্ধে 6টার ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে দিন। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সূচি বলি। আজকের অনুষ্ঠান বলা বাহুল্য একটু অন্য রকমের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটা হচ্ছে যে আজকের দিনে আমরা বিপ্লবীদের কথা বলবো, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন তাদের কথা বলবো। কিন্তু না, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিলেন তাদের অনেকের নাম আমরা সবাই জানি, সবাই জানি। আমি যদি এখন বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাই জানি। মহাত্মা গান্ধী, সবাই জানি। কিন্তু আমরা বলবো তাদের কথা, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেব যাদের আমরা হয়তো সার্বিকভাবে জানি না। তার আগে একটা অন্য কথা বলি। আমাদের এই যে স্বাধীনতার যুদ্ধ, এই স্বাধীনতার যুদ্ধের সঙ্গে ধর্মের কিন্তু একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাই নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি। এই যে স্বাধীনতার সঙ্গে ধর্মের কথা বলছিলাম, দেখুন একটা কথা আমার মনে হয় আপনারা একমত হবেন কিনা জানি না, সেটা হচ্ছে যে স্বাধীনতা মানে ধর্ম আসলে একটা স্বাধীনতা দেয় আপনাকে, আপনার নিজের মতন করে নিজের যে প্রিয়, নিজের যে পরম, তার সাধনা করবার স্বাধীনতা। এই যে স্বাধীনতা, সেই জন্য ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেখানে ধর্মগুরুদের ভূমিকা খুব বহুমুখী ছিল নানান দিক থেকে। ধরুন, তারা রাজনৈতিক অনুপ্রেরণা দিয়েছেন, সমাজের সংস্কারের কাজকর্ম করেছেন, ধর্মের পুনর্জাগরণ, তার মধ্যে দিয়ে মানুষ নিজের দেশকে চিনেছে, নিজেকে চিনেছে, নিজের আত্মাকে চিনেছে। এবং ধর্ম সে তো মানুষকে ঐক্যবদ্ধ করে, একসঙ্গে এক কাট্টা করে। তো এই কয়েকজনের কথা বলবো, খুব ছোট করে নাম উল্লেখ করব। তারা কেউ কেউ সরাসরিতে অংশ নিয়েছেন, রাজনীতিতে অংশ নিয়েছেন, আবার কেউ কেউ সমাজ সেবা করেছেন, সাংস্কৃতিক পুনর্জাগরণের চেষ্টা করেছেন। ধরুন, আমি যদি বলি যে একেবারে প্রাথমিক যুগে 19 শতকে রাজা রামমোহন রায়, আপনারা জানেন, বহু কুসংস্কার দূর করেছেন, সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়েছেন, বহু বিবাহের বিরুদ্ধে লড়েছেন, ব্রাহ্ম সমাজ
প্রতিষ্ঠা করেছেন। তারপর ধরুন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজকে আরো অনেক বেশি ছড়িয়ে দিয়েছেন, যুক্তিবাদী একটা ধর্মচেতনা জাগিয়ে তুলেছেন। এই যুক্তিবাদী ধর্মচেতনা জাগিয়ে তুললে যেটা হয় সেটা হচ্ছে যে যারা যারা এই এই যে এই যে এই ধর্মটাকে গ্রহণ করছেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের ধর্মকে গ্রহণ করছেন বা তার ভাবনা চিন্তাকে গ্রহণ করছেন, তার ধারা অনুযায়ী চলছেন, তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারেন। যুক্তি নির্ভর চিন্তা মানে তো স্বাধীন চিন্তা। সেই স্বাধীন চিন্তার কিন্তু একটা দাম আছে। দেশের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে স্বাধীন চিন্তার একটা দাম আছে। স্বামী বিবেকানন্দের কথা তো বিশেষ করে বলতে হবে। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের যে উদার, যে মানবতাবাদী দিকটা তিনি এই গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। আমাদের ভারতীয়দের মনে একটা আত্মমর্যাদার বোধ জাগিয়েছিলেন। তার অসাধারণ সব বক্তৃতা, আমরা সেই বক্তৃতাগুলো শরণাগত অনুষ্ঠানে ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি আপনাদের। তখনকার দিনের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন স্বামী বিবেকানন্দ, এবং তার এই সমস্ত বক্তৃতা সমাজের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। দয়ানন্দ সরস্বতীর কথা বলতে চাই আমি। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, বেদ ভিত্তিক শিক্ষা, স্বদেশী চেতনা প্রচার করেছিলেন। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বিশেষ করে বলতে হবে। তিনি সরাসরি রাজনীতির কথা বলেননি, কিন্তু না, তিনি যে ভ্রাতৃত্বের কথা বলছেন, সহিষ্ণুতার কথা বলছেন, সেইটা কোথাও জাতীয় ঐক্যকে সহায়তা করছে। তো তাহলে এই যে ধর্মগুরু যারা আছেন, তাদের সঙ্গে পরোক্ষভাবে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, ভারতের মানুষের যে ঐক্যবদ্ধ হওয়া, তার একটা প্রত্যক্ষ যোগ আছে, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু তার বাইরে কেউ কেউ আছেন যারা সরাসরি রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা ধর্মের লোক, যেমন মহাত্মা গান্ধী। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বাধীনতা দিবস, অহিংসা, সত্যাগ্রহ, এগুলো তো ধর্মীয় আচার। এগুলোকে রাজনৈতিক আন্দোলনের মূল হাতিয়ার করেছে। তার যে নীতি, সেই নীতিটা একেবারে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, কিন্তু তার যে প্রতিক্রিয়া, সেইটা রাজনৈতিক প্রতিক্রিয়া। যেমন অরবিন্দ ঘোষ, আজকে তার জন্মদিন, তাকে প্রণাম জানাই। তিনি আধ্যাত্মিক পথ নেবার আগে একেবারে চরমপন্থী বিপ্লবী নেতা ছিলেন। তার লেখা দর্শন রাজনৈতিক কর্মীদের অনুপ্রাণিত করেছে। তার বাইরে অনেকে আছেন, আনন্দময়ী মা আছেন, গুরু নানকের পরবর্তী শিখ গুরু যারা, তারা আছেন। তারা তো গুরু, আধ্যাত্মিক জগতের লোক, কিন্তু তারা মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমি আচার্য বিনোবা ভাবের কথা বলবো গান্ধীর অনুগামী হিসেবে, কেরালার শ্রী নারায়ণ গুরুর কথা বলবো। তিনি জাতিভেদ দূর করে সমতা এবং শিক্ষার প্রসার করছেন, যা দক্ষিণ ভারতে জাতীয় আন্দোলনের পথ সুগম করেছিল। এরকম বহু মানুষের কথা বলতে পারি, এবং সেই সঙ্গে এটাও বলতে পারি যে যারা স্বাধীনতা সংগ্রামের কাজে ঝাঁপিয়ে পড়েছেন, তারা অনেকেই কিন্তু ভক্ত ছিলেন। ধরুন, আমি বলছি যে গীতা, গীতা তাদের কাছে একটা পবিত্র গ্রন্থ ছিল। আমি বলছি যে মা কালী, মা কালীর বন্দনা করে তারা দেশের কাজে, সংগ্রামের কাজে নামতেন। অর্থাৎ আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ধর্মের সম্পর্ক একেবারে অচ্ছেদ্যভাবে জড়িত। এই সূত্র ধরে আমি কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো। হয়তো আপনারা তাদের নাম জানেন না, বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একজনের কথা বলি, তিনি হচ্ছেন নেপালের মানুষ। তাকে নেপালে কিন্তু জাতীয় বীর হিসেবে স্মরণ করা হয়। তার নামে মূর্তি আছে, ডাক টিকিট আছে,
শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাস্তা আছে। তাকে নেপালি সাহস, দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক হিসেবে ধরা হয়। নামটা বলি, আপনারা সবাই হয়তো নামটা শোনেননি। তার নাম হচ্ছে ভক্তি থাপা। এই নামটা শোনা নাকি? ভক্তি থাপা অষ্টাদশ শতাব্দীর শেষে বা 19 শতকের একেবারে শুরুতে ব্রিটিশ যে উপনিবেশবাদ তার বিরুদ্ধে লড়াই করেছিলেন। 1741 সালে তার জন্ম নেপালের গোর্খা অঞ্চলে। খাস জাতির মানুষ, ছোটবেলা থেকেই যুদ্ধবিদ্যা, তীরধনুক, তরোয়াল চালানো, ঘোড় সওয়ারি এই সমস্ত খুব ভালো শিখেছিলেন। প্রথম জীবনে তিনি লামজুং রাজ্যের সেনাবাহিনীতে যোগ দিলেন। পরবর্তীকালে প্রায় 40 বছর বয়সে গোর্খা রাজ্যের সেনা দলে যোগ দিয়ে খুব দক্ষ যোদ্ধা হিসেবে তার নাম হল। 1814 থেকে 1816 খ্রিস্টাব্দে অ্যাংলো নেপালি যুদ্ধ বা গোর্খা যুদ্ধ যাকে বলে, সেই সময় ভক্তি থাপা ছিলেন গোর্খা সেনার অন্যতম প্রধান কমান্ডার। 1815 সালে তিনি গড়খা দুর্গ রক্ষার দায়িত্বে ছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা, তাদের তো সব সেই সময়কার যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, কিন্তু ভক্তি থাপা শুধু তার সাহস, শুধু তার কৌশলের জোরে প্রতিরোধ চালিয়ে গেলেন। 1815 খ্রিস্টাব্দের 16 এপ্রিল মালাউন দুর্গের যুদ্ধে ভক্তি থাপা নেতৃত্ব দিলেন। তখন তার বয়স কত বলুন তো? 70 বছর। যে বয়সে আমরা শরণাগত করি বা শরণাগত শুনি, সেই বয়সে তিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করছে এবং একটা কামানের গোলা এসে লাগলো, গুরুতর আহত হলেন এবং শহীদ হলেন। মৃত্যুর পরেও তার এই যে বীরত্ব, এই বীরত্ব, আত্মত্যাগ নেপালের ইতিহাসে অমর হয়ে আছে। আমরা সবাই তার কথা জানি বা না জানি, নেপালের মানুষ কিন্তু জানেন এই স্বাধীনতা সংগ্রামীর কথা। যে মানুষটির কথা বলছি তিনি একজন নারী। যে নারীদের কথা আপনারা জানেন, আমার নিজের ধারণা এই মানুষটিকে আপনারা জানেন না। এই মানুষটির নাম আপনারা অনেকেই জানেন না। তার জীবনটা শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নয়, বরং একজন রাজনৈতিক এবং সমাজ পাল্টাতে চেয়েছেন এইরকম একজন নেত্রী। সমাজ পাল্টাতে চাওয়া, সেটাও তো একরকম করে একটা রাজনৈতিক কাজ। সমাজ পাল্টাতে চাওয়া, সেটাও তো একরকম করে স্বাধীনতা যুদ্ধের একটা কাজ। এবং এই যে মানুষটি, তার অসামান্য সততা, অসম্ভব সাহস এবং নেত্রী হিসেবে তিনি একেবারে অগ্রগণ্য। বিশেষ করে মহিলারা তো আমাদের সমাজে খানিকটা ঘোমটার আড়ালে থাকার নিয়ম ছিল। সেই মহিলাদের বার করে নিয়ে আসা, তাদের রাজনৈতিক কাজের মধ্যে তাদের অংশগ্রহণ করানো, এই মানুষটি তার একজন অন্যতম প্রধান অনুপ্রেরণা। আমি নামটা বলি, তার নাম হচ্ছে শশীবালা দেবী। তার জন্ম হয়েছিল 1886 খ্রিস্টাব্দে। বাবার নাম চন্দ্রনাথ বাগচি। তখনকার দিনে 1886 খ্রিস্টাব্দ, ভেবে দেখুন, 12 বছর বয়সে তার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল লোকনাথ মৈত্রেয় তার সঙ্গে। লোকনাথ বেশি দিন বাঁচেননি। 12 বছর বয়সে বিয়ে হয়েছে। 16 বছর বয়সে শশীবালা দেবী তিনি বিধবা হলেন। একজন বিধবা মানুষ, তিনি তো ওই ঘর সংসারের মধ্যে থাকবেন, নিয়ম কানুন আচার এই সমস্ত পালন করবেন, কিন্তু করলেন না। বাইরে বেরিয়ে এলেন, পথে বেরিয়ে এলেন। 1930 খ্রিস্টাব্দে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, কি নাম দেব, নাগরিক অবাধ্যতার আন্দোলন, তিনি উত্তরবঙ্গে, মুখ্যত কোচবিহার সহ উত্তরবঙ্গে মহিলাদের মধ্যে দেশপ্রেম এবং রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দেবার কাজ করছেন।
কেমন করে প্রচার করতেন তিনি? একটা কৌশলের কথা বলি আপনাদের। ধরুন স্টেশনে গেলেন, গিয়ে থামলেন, ওখানে বসে আছেন, একটা ট্রেন এলো, ট্রেন আসতেই উঠে দাঁড়ালেন এবং খুব ছোট্ট একটা বক্তৃতা দিলেন, স্বাধীনতার কামনায় একটা বক্তৃতা। ট্রেনে যারা আছে তারা উৎসুক হয়ে শুনলো একজন মহিলা এরকম করে বক্তৃতা দিচ্ছেন, এবং ট্রেন ছেড়ে দিল, তার বক্তৃতা শেষ হয়ে গেল। এই রকম করে মানুষজন, নানান জায়গার মানুষজন জড়ো হচ্ছেন যেখানে রেল স্টেশনে, সেইখানে গিয়ে তিনি বক্তৃতা দিতেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আপনাদের সৌমিত্র বসু। আজ 15ই আগস্ট। শশীবালা দেবীর কথা বলছিলাম আপনাদের। আজ 15ই আগস্ট। স্বাধীনতা সংগ্রামী যাদের নাম আমরা ততটা জানি না, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো বলা বাহুল্য, এই সমস্ত কাজ করবার জন্য তাকে জেলে যেতে হলো। কিন্তু 1931 সালে গান্ধী এবং আরউইনের সঙ্গে একটা চুক্তি হয়, ফলে অনেক জেলবন্দী মুক্তি পেলেন এবং তিনিও কারাগার থেকে বেরিয়ে এলেন, করাচি চলে গেলেন। করাচির যে কংগ্রেসের অধিবেশন, সেই অধিবেশনে যোগ দিলেন। 1932 সালে আবার ওই আন্দোলনে যোগ দিলেন এবং গ্রেপ্তার হলেন। মোট 4 বার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তিনি বাঙালির মতন নানান জায়গায়, কোচবিহার, ফরিদপুর, মেদিনীপুর, খুলনা, এই সমস্ত নানান জায়গায় কংগ্রেসের যে রাজনৈতিক আদর্শ, সেই সময়কার কংগ্রেস যেটা সমস্ত রাজনৈতিক দলের মিলিত একটা রূপ ছিল, সেইখানে মানুষকে উদ্বুদ্ধ করবার কাজে একেবারে নানান জায়গায় ছুটে বেড়াচ্ছেন, নক্ষত্রের মতো ছুটে বেড়াচ্ছেন। কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তিনি আয়োজনের দায়িত্ব নিয়েছেন, তা নেলি সেনগুপ্তা, তাকে গ্রেপ্তার করা হলো। তখন সেই যে কংগ্রেসের অধিবেশন, সেটা হলো তার সভাপতিত্বে। এটাকে কি বলবো, মহিলাদের যে রাজনৈতিক নেতৃত্ব, তার একটা নতুন অধ্যায়ই তো ছিল। চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সকলে তাকে খুব শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, বড় মা বলে ডাকতেন, বড় মা। তো এই বড় মাই ছিলেন আমাদের আজকের যিনি এই আখ্যানের নায়িকা, শশীবালা দেবী। তাকে শরণাগতর পক্ষ থেকে প্রণাম জানাই। এরপরে আরেকজন স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো। তার নাম আমরা সকলেই জানি, কিন্তু মনে রাখি না হয়তো। তার নাম বিরসা মুন্ডা। বিরসা মুন্ডাকে বিশেষত মহাশ্বেতা দেবী অমর করে রেখে গেছেন তার সাহিত্যের মধ্যে দিয়ে। কিন্তু আমরা কি স্বাধীনতা যোদ্ধাদের কথা বলবার সময় এই বিরসা মুন্ডার কথা খুব বলি? বিরসা আদিবাসী অধিকার আন্দোলনের প্রতীক, অর্থাৎ আমাদের যে যাকে বলতে পারি তথাকথিত ভদ্রলোকী যে সমাজ, সেই সমাজের যে বিদ্রোহ বিপ্লবের ধরন, তার থেকে আলাদা করে নানান জায়গায় ছড়িয়ে পড়েছে আন্দোলনে, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। বিরসা মুন্ডা হচ্ছেন আদিবাসী আন্দোলন। তার নামে এখনো ঝাড়খণ্ডে বিরসা মুন্ডা জয়ন্তী পালন করা হয় এবং তার জীবন কাহিনী ইতিহাসের পাঠ্যক্রমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিরসার জন্ম হয়েছিল 1875 সালের 15ই নভেম্বর তারিখে। এই যে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডের উলিহাটু বলে একটি গ্রাম, সেই গ্রামে বিরসার জন্ম হয়েছিল। মুন্ডা জাতির সদস্য। তো ছোটবেলা থেকেই যেরকম হয়, অসম্ভব দারিদ্র, অভাব এবং অত্যাচার, অশিক্ষিত আদিবাসী, তাদের উপর ভয়ানক অত্যাচার করে ইংরেজরা, তো এগুলো খুব অনুভব করতেন। ছোটবেলায় খ্রিস্টীয় মিশনারি স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু সেখানে পড়াশোনা করতে গেলে ধর্মান্তরিত হতে হবে, তো ধর্মান্তরিত হব না, ফলে ওই যে শিক্ষা, স্কুলের যে শিক্ষা, সেই শিক্ষা ছেড়ে দিতে বাধ্য হলেন। পরে ধর্ম কাকে বলে, সামাজিক ন্যায় কাকে বলে, স্বাধীনতা ব্যাপারটা কি, এই সমস্ত নিয়ে তার
ভাবনা চিন্তা শুরু হয়ে গেল। 1890-এর ওই দশকটায় বিরসা ব্রিটিশ শাসক এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে মুন্ডাদের ঐক্যবদ্ধ করবার আন্দোলন শুরু করলেন। শুরু হলো উলগুলান। উলগুলান মানে হচ্ছে মহাবিদ্রোহ। তার প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনকে একেবারে উপড়ে ফেলতে হবে। ভেবে দেখুন, 1890 সালে খুন্ত কাটি বলে একটি প্রথা ছিল যে এই উপজাতীয় যারা আছেন তাদের জমির অধিকার পেতে হবে। সেই জমি দখল হয়ে যাচ্ছে এবং এই যে খ্রিস্টান মিশনারি, তাদের চাপের বিরুদ্ধে আদিবাসী সংস্কৃতিকে রক্ষা করতে হবে। শুনছেন বিরসা মুন্ডার কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, ফিরে আসবো গানের পর। বিরসা নানান রকম ধর্মীয় সামাজিক সংস্কার এই সমস্ত করেছেন। মদ্যপানটা মানুষকে নষ্ট করে দেয়। বিরসা তার বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধে লড়াই করছেন, মানুষকে সচেতন করছেন। অপচয় করা, নানান রকম কুসংস্কার, এই সমস্ত কিছুর বিরুদ্ধে বিরসা একেবারে রুখে দাঁড়িয়েছেন, যে কারণে তার অনুসারীরা তাকে ধরতি আবা বলে ডাকত। ধরতি আবা মানে হচ্ছে পৃথিবীর বাবা, পৃথিবীর পিতা। 1895 সালে প্রথমবার ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করলো। 1899 থেকে 1900 সালের যে উলগুলান বিদ্রোহে তার নেতৃত্বে মুন্ডারা ব্রিটিশ সেনাকে চ্যালেঞ্জ জানালো, কিন্তু 1900 সালের জানুয়ারিতে জামকোয়া জঙ্গলে তাকে গ্রেপ্তার করা হলো। রাঁচির জেলখানায় তাকে নিয়ে যাওয়া হলো এবং 9 জুন 1900 খ্রিস্টাব্দে রাঁচির কারাগারে হঠাৎ বিরসা মারা গেলেন। ব্রিটিশ সরকার বলল যে উনি কলেরায় মারা গেছেন, কিন্তু সত্যি সত্যি কি কলেরায় মারা গেছেন এইটা নিয়ে কিন্তু একটা সন্দেহের জায়গা কোথাও রয়েছে। আদিবাসীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া, তাদের বিদ্রোহে উদ্বুদ্ধ করা, এই কাজটা করেছিলেন বিরসা মুন্ডা। তার সঙ্গে আরো অনেকে ছিলেন, কিন্তু মুখ্যত উদ্বুদ্ধ করেছিলেন বিরসা মুন্ডা। তাকে আজ 15ই আগস্ট আমরা প্রণাম জানাই। এরপরে আরেকজনের কথা বলবো, তার নাম আশফাকুল্লাহ খাঁ। আমি জানি না আশফাকুল্লাহ খাঁ এর কথা আপনারা কতজন জানেন। তিনি একজন মহান বিপ্লবী। তার কথা বলি একটু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আশফাকুল্লাহ হিন্দু মুসলমান ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ এবং তার প্রিয়তম বন্ধু ছিলেন যিনি, তার নাম হচ্ছে রামপ্রসাদ বিসমিল। তার যে আত্মত্যাগ, সেটা নতুন প্রজন্মকে স্বাধীনতার জন্য লড়াইয়ে অনুপ্রাণিত করেছিল। আশফাকুল্লাহ নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন দেশের মুক্তির জন্য। 1900 সালে 22 অক্টোবর তারিখে উত্তরপ্রদেশের শাহজাহানপুর শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শফিকুল্লাহ খাঁ, মায়ের নাম মাজরুন নিসা। শিক্ষিত পরিবার। এবং এই আশফাকুল্লাহ ছোটবেলা থেকে খুব সাহসী, খুব স্বাধীন চেতা। কবিতা লিখতেন, তার কবিতা শোনাবো পরে। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, ভারতের রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে। 1919 সালে আপনারা সকলেই জানেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো। তারপরে অসহযোগ আন্দোলন, কিন্তু অসহযোগ আন্দোলন থেমে গেল। আশফাকুল্লাহর মতো আরো অনেকে নিশ্চয়ই, কিন্তু আশফাকুল্লাহ খুব হতাশ হয়ে পড়লেন। তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন HRA তার সদস্য হলেন এবং সেখানেই তার বন্ধু হলেন রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, রাজেন্দ্র লাহি। এইসব বিপ্লবীদের সঙ্গে তার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেল। 9 আগস্ট 1925 কাকোরি ট্রেন ডাকাতি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা স্মরণীয় ঘটনা। সরকারি তহবিল লুট করে অস্ত্র
এবং সংগঠনের কাজে অর্থ জোগাড় করবার পরিকল্পনা করেছেন বিপ্লবীরা, এবং আশফাকুল্লাহ এই অভিযানে অংশ নিলেন। ট্রেন ডাকাতি হলো, তারপরে তো একবারে প্রবল চিরুনি তল্লাশি যাকে বলে সেইটা চলতে লাগলো। একে একে বেশিরভাগ বিপ্লবী ধরা পড়ে গেলেন। আশফাকুল্লাহ প্রায় 1 বছর লুকিয়ে থাকতে পেরেছিলেন। তারপরে একজন ওই তার ঘনিষ্ঠ একজন বিশ্বাসঘাতকতা করলেন, তাতে গ্রেপ্তার হলেন এবং বিচার চলার সময় বললেন, হ্যাঁ আমি করেছি, আমরা অপরাধী নই, আমরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। 1927 সালের 19শে ডিসেম্বর গোরখপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হলো। তখন আশফাকুল্লাহর বয়স হচ্ছে 27 বছর। তার একটা কবিতা বাংলা অনুবাদ করে পড়ে শোনাই আপনাদের। জীবন্ত মাত্র 4 দিনের অতিথি, দেখা যাক আমরা কিভাবে তা কাটাই। মৃত্যু এলে আসুক হাসি মুখে, কিন্তু মাথা যেন শত্রুর সামনে নত না হয়, মাথা যেন শত্রুর সামনে নত না হয়। শুনছেন 15ই আগস্টের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর আরেকজনের কথা বলবো আপনাদের গানের পর। যাদের কথা শরণাগত অনুষ্ঠান যারা শোনেন তারা হয়তো সবাই খুব ভালো করে জানেন না। বেশ কয়েকজনের নাম বলেছি, তার বাইরে এখন যার কথা বলবো তিনি তামিলনাড়ুর একজন অত্যন্ত সাহসী এবং আপোষহীন স্বাধীনতা সংগ্রামী, লেখক এবং সমাজ সংগঠক। স্বাধীনতা আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম। তিনি খুব কম বয়সেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কারাবরণ করেছিলেন এবং শেষ পর্যন্ত অসুস্থতা এবং দারিদ্র, সেই দারিদ্রের মধ্যে মৃত্যুবরণ করেন। তার নাম সুব্রহ্মণ্য শিব, তামিলনাড়ুর মানুষ সুব্রহ্মণ্য শিব। তার জন্ম হয়েছিল 4 অক্টোবর 1884, বাত্তালাগুন্ডি, তামিলনাড়ুর। এখন তার নাম হচ্ছে দিন্দিগুল জেলা। সেই দিন্দিগুল জেলায় তার জন্ম হয়েছিল। বাবা মা দুজনকেই কম বয়সে হারান, নানা নানির কাছে বড় হন এবং ছোটবেলা থেকে তার মনের মধ্যে দেশপ্রেম জেগে উঠেছিল। ছোটবেলা থেকেই স্বদেশী এবং বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। তিরুনেলভেলি অঞ্চলে ভিও চিদাম্বরম পিল্লাই এবং VVS আয়ার এর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেন। এরা দুজনেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। নানান জায়গায় ঘুরে ঘুরে বক্তৃতা দিতেন, খুব ভালো বক্তা ছিলেন, প্রচুর লেখালেখি করতেন, ভালো লেখক ছিলেন, মানুষকে স্বদেশী আন্দোলনে যোগ দেবার জন্য আহ্বান করতেন। তো এই বক্তৃতা তো রাষ্ট্রদ্রোহ, কাজেই ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করলো। সেটা 1908 খ্রিস্টাব্দ। কারাগারে নিয়ে যাওয়া হলো একাধিকবার, একবার দুবার নয়, বারবার করেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, এবং প্রত্যেকবার তার স্বাস্থ্য ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এই যে মানুষটি, তিনি নানান দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে যে দেশপ্রেমমূলক বহু প্রবন্ধ রচনা করেছেন, ছোট গল্প রচনা করেছেন, কবিতা লিখেছেন। এবং আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন যে একটা বক্তৃতা, সেই বক্তৃতায় যে ফল হয়, একটা গান তার তুলনায় অনেক বেশি ফল তৈরি করতে পারে। একটা বক্তৃতায় যে ফল হয়, একটা ছোট গল্প, একটা প্রবন্ধ, তার চেয়ে অনেক বেশি ফল দিতে পারে। তো তার যে কাজ, সেই কাজের মধ্যে এই যে লেখালেখির কাজ, সেই লেখালেখির কাজটা বহু মানুষকে উদ্বুদ্ধ করেছে। এবং তার এই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, এই স্বাধীনতার আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু ধরা যাক কৃষকের স্বাধীনতা, শ্রমিকের স্বাধীনতা, সাধারণ মানুষের যে দুর্দশা এবং তার স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই সমস্তগুলো উঠে এসেছে। তিনি কানাভানু নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন এবং সেই পত্রিকা স্বাধীনতার কথা বলতো, স্বাধীনতার যে মতাদর্শ, সেই মতাদর্শ চারপাশে ছড়িয়ে দিত। শুনছেন তামিলনাড়ুর মহান
স্বাধীনতা সংগ্রামী সুব্রহ্মণ্য শিবের কথা। কেমন করে তার জীবনের শেষ হলো সে কথা বলবার জন্য ফিরে আসবে আপনাদের সৌমিত্র বসু গানের পর। কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই কারাগার তো খুব সুখের কারাগার নয়। ব্রিটিশ কারাগার, সেখানে প্রভূত পরিমাণে অত্যাচার আছে। তার এমনিতে ভগ্ন স্বাস্থ্য, কারাবাসের অত্যাচারে অনিয়মে তার যক্ষা হয়ে গেল, অসুস্থ। সেই অসুস্থ অবস্থাতেও তিনি স্বাধীনতার প্রচার চালিয়ে যাচ্ছেন এবং 23শে জুলাই 1925 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে প্রবল দারিদ্রতার এবং অসুস্থতা, এই দারিদ্র এবং অসুস্থতার মধ্যে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এই যে মানুষটি সুব্রহ্মণ্য শিবা, তামিলনাড়ু সরকার তাকে স্বীকৃতি দিয়েছেন। কুম্ভকোণমে তার নামে একটি মেমোরিয়াল স্থাপন করা হয়েছে। তার সম্পর্কে বলা হয়, এই সুব্রহ্মণ্য শিবা তিনি হচ্ছেন তামিলনাড়ুর প্রথম রাজনৈতিক বন্দী এবং আজকেও তামিলনাড়ুর যে যুব সমাজ, তার কাছে তিনি একটি আদর্শ হিসেবে পরিচিত। আমরা যারা একটু উত্তরের দিকে থাকি, আমরা যারা পূর্ব ভারতের বাসিন্দা, তারা হয়তো অনেকেই সুব্রহ্মণ্য শিবের নামও জানি না, কিন্তু এই মানুষটি লড়াই করেছিলেন অসুস্থ শরীরে, দারিদ্র্যের মধ্যে দাঁড়িয়ে। তাকে শরণাগতের প্রণাম। এরপরে যার কথা বলবো, সেই মানুষটি, তার কথা অল্পদিন আগেই বলেছি, মণিপুরের রাজপুত্র, তার নাম টিকেন্দ্রজিৎ সিং। তিনি একজন খুব বড় মাপের স্বাধীনতা সংগ্রামী। তার কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর 92.7 বিগ FM এ 15ই আগস্টের শরণাগত অনুষ্ঠানে। মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যাঁ, অশ্রু জলে লেখা আছে। সে অশ্রু জলের লেখা তো আমরা পড়তে পারি না, ফলে আমরা অনেকের কথা জানি না। যাদের কথা বললাম আপনাদের, তাদের অনেকের কথাই আপনারা জানেন না, শোনেননি কখনো। গোটা দেশ জুড়ে, সেই নেপাল থেকে আরম্ভ করে, মণিপুর থেকে আরম্ভ করে দক্ষিণ ভারতে তামিলনাড়ু পর্যন্ত, এইরকম আরো কত 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 বিপ্লবী আছেন, কত স্বাধীনতা সংগ্রামী আছেন, আমরা তাদের নাম ভালো করে জানি না। এই পর্যায়ে শেষ যার কথা বলবো তার নাম টিকেন্দ্রজিৎ সিং। মণিপুরে তাকে যুদ্ধ রাজপুত্র বলা হয়, ওয়ার প্রিন্স। মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মণিপুর রাজ্যের স্বাধীনতা রক্ষা করবার জন্য তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং 1891 খ্রিস্টাব্দে মণিপুরে ব্রিটিশদের সঙ্গে একটা প্রবল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটাকে বলা হয় অ্যাংলো মণিপুর ওয়ার, অ্যাংলো মণিপুর যুদ্ধ। সেই যুদ্ধের কথা বলি আপনাদের। 1890 সালের শেষ দিকে মণিপুর রাজ পরিবারের কে সিংহাসন পাবে না পাবে তাই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয়। ব্রিটিশরা তাদের স্বার্থ অনুযায়ী রাজনীতিটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, তারা চাইছে তাদের লোক বসাতে। কিন্তু টিকেন্দ্রজিৎ সিং, তিনি তখন রাজকুমার ওখানকার এবং তিনি তখন সেনাপতি, অসম্ভব বড় মাপের যোদ্ধা ছিলেন, সেনাপতি তিনি বলেন যে না, আমাদের রাজপরিবারে কে রাজা হবে না হবে সেইটা নিয়ে ব্রিটিশ কথা বলে দেবে, এইটা সহ্য করা সম্ভব নয়। বেশ, তাহলে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। 1891 খ্রিস্টাব্দে ব্রিটিশ সৈন্য মণিপুরে ঢুকলো। টিকেন্দ্রজিৎকে গ্রেপ্তার করা হবে এবং চূড়াচাঁদ বলে একজন, তাকে রাজা করা হবে। তো 24শে মার্চ 1891 ব্রিটিশ প্রতিনিধি, তার নাম হচ্ছে জেমস কুইন্টন, তিনি ইম্ফলের রাজপ্রাসাদে এলেন এই নিয়ে কথা বলবার জন্য।
তো টিকেন্দ্রজিতের যে বাহিনী তাদের ঘিরে ফেললো, যুদ্ধ হলো, সেই যুদ্ধে কয়েকজন ব্রিটিশ অফিসার নিহত হলেন, বাকিদের আটক করা হলো। এইটা হলো যুদ্ধের প্রথম পর্যায়ে। এইবার দ্বিতীয় পর্যায়ের কথা বলবো, কিন্তু তার আগে শুনে নেব গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঘটনাটা ঘটলো প্রত্যক্ষ একটা বিদ্রোহ। তাতে ব্রিটিশরা 3 দিক থেকে বিশাল বাহিনী নিয়ে মণিপুর আক্রমণ করলো। আসামের দিক থেকে, কাছাড়ের দিক থেকে এবং বার্মার দিক থেকে, মানে মায়ানমারের দিক থেকে। কিন্তু পাহাড়ি জায়গা মণিপুর, পাহাড়ে দুর্গ রয়েছে, প্রচুর জঙ্গল রয়েছে। টিকেন্দ্রজিৎ সেইগুলোকে প্রতিরক্ষার জন্য ব্যবহার করছেন। খোংজামের যুদ্ধ হলো, সেখানে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার বাহিনীকে নেতৃত্ব দিলেন। কিন্তু মণিপুরের যোদ্ধাদের সংখ্যা কম, অস্ত্র অত ভালো নয়, তারা অনেকটা পেছনে, ব্রিটিশ যে সৈন্য তাদের চেয়ে অনেকটা পেছনে, অনেকটা দুর্বল, মানে সেই দিক থেকে। কিন্তু দেশপ্রেম আছে তাদের মধ্যে। তারা ঘন্টার পর ঘন্টা ব্রিটিশ সৈন্যদের আটকে রেখে দিয়েছে। কিন্তু ব্রিটিশরা ইম্ফল দখল করে নিল। টিকেন্দ্রজিৎ গোপনে গেরিলা কায়দায় প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। জুলাই মাসে তিনি ধরা পড়লেন। 13ই আগস্ট 1891 খ্রিস্টাব্দ ইম্ফলে একেবারে প্রকাশ্যে, সকলের চোখের সামনে, যাতে সকলে দেখতে পায়, সেইখানে তাকে ফাঁসি দেওয়া হলো। এবং তার মৃত্যুর দিনটাই কদিন আগেই গেল, সেটা 13ই আগস্ট, 2 দিন আগে। সেই দিনটাকে বলা হয় প্যাট্রিয়টস ডে। প্যাট্রিয়টদের কথা বললাম আপনাদের, যে প্যাট্রিয়টদের কথা হয়তো স্থানীয় মানুষ জানেন, সেই এলাকার মানুষজন জানেন, তার বাইরে আমরা জানি না। তাদের কথাও জানতে হবে। স্বাধীনতা কোনো 1 জন 2 জন 5 জন 10 জনের হাত ধরে আসেনি। এই যে বিন্দু বিন্দু রক্ত, এই বিন্দু বিন্দু রক্ত মিলে এক মহান রক্তচ্ছ্বাস তৈরি করেছে, যে উচ্ছ্বাস ব্রিটিশ সরকারকে ভাসিয়ে নিয়ে গেছে। এই মানুষদের কথা আমরা, স্বাধীন ভারতের যারা নাগরিক, তারা মনে রাখবো। মনে রাখবো তারা একটা সুন্দর স্বাধীন দেশ চেয়েছিলেন। সেই সুন্দর স্বাধীন দেশ তাদের স্মৃতিতে উৎসর্গ করা আমাদের কর্তব্য। শেষ করছি আজকের শরণাগত। কেমন লাগলো আজকের এই শরণাগত? অবশ্যই চিঠি লিখে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, স্বাধীন থাকবেন। নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকের দিনে অন্তত সকলের শুভ হোক, তার কারণ আজকে সত্যি সত্যি একটা শুভ দিন। আমরা যারা ভারতীয় তাদের পক্ষে একটা শুভ দিন। আজকের দিনেই আমরা পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীন হয়েছিলাম, স্বাধীন ভারত তৈরি হয়েছিল। সে তো আপনারা সকলে জানেন, আলাদা করে বলবার কিছু নেই। কিন্তু তার বাইরেও আমরা মনে রাখবো যে আজকে 2 জন মানুষের জন্মদিন, যে 2 জন মানুষের সঙ্গে এই স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ঋষি অরবিন্দ। তার জন্ম হয়েছিল 15ই আগস্ট 1872 খ্রিস্টাব্দে। আর আরেকজন হচ্ছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তার জন্ম হয়েছিল 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 29শে শ্রাবণ 1432, ইংরেজির 15ই আগস্ট 2025, শুক্রবার, সপ্তমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:16, সূর্যাস্তের সময় সন্ধে 6:08। নক্ষত্র অশ্বিনী,
আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 10টা বেজে 5 মিনিট গতে নরগণ।